পালিয়ে যাওয়ার পর এতদিন চুপ থাকলেও এবার তার দেশ ছেড়ে পালানো নিয়ে মুখ খুলেছেন সাবেক এই মন্ত্রী। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে সাক্ষাৎকার দিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কখনো মনে হয়েছে যে এই শেখ হাসিনা এবং শেখ রেহানা এই দুইটাও সেই দিন নাই হয়ে যাওয়াটা উচিত ছিল, এরকম মনে হয়েছে স্যার কখন? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদেরকে ভিডিওতে খুবই চমৎকার এমনকি খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেখাবো, যে বিষয়গুলো দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। আগামী নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের ঘোষণা হওয়ার আগে থেকেই এই ব্যাপকভাবে সমালোচনা চলছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদেরকে নিয়ে, সমন্বয়কদেরকে নিয়ে। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো একের পর এক সমন্বয়কদের পতন করছে, এমনকি নির্বাচন সম্পর্কে, আগামী নির্বাচন সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকবে এই ভিডিওর শেষ অংশে। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে শিরোনাম দেখেছেন, বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। ছোট্ট আরেকটি রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এই শেখ হাসিনা এবং শেখ রেহানা এই দুইটাও সেই দিন নাই হয়ে যাওয়াটা উচিত ছিল, এরকম মনে হয়েছে স্যার কখন? 15 আগস্ট 1975 সেদিন সকাল থেকে রেডিওতে ঘোষণা হচ্ছিল শেখ মুজিব ইজ ডেড। কেন শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে সেনাবাহিনীর কূ? কেনই বা সপরিবারে হত্যা করা হলো? সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভে প্রথমবার মুখ খুললেন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত এম রাশেদ চৌধুরী বীর প্রতীক। পরবর্তীতে মুজিব কন্যা শেখ হাসিনা শেখ রেহানার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাদের জীবিত ছেড়ে দেওয়া কি সবচেয়ে বড় ভুল ছিল? এমন প্রশ্নেরও উত্তর দিয়েছেন রাশেদ চৌধুরী। শুক্রবার রাতে ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে লাইভে যুক্ত হন সাবেক এই সামরিক কর্মকর্তা। এই আলোচনায় তিনি জানান কিভাবে শেখ মুজিব হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িত ছিলেন। 15 আগস্টের হত্যাকাণ্ড কেন ঘটালেন জানতে চাইলে রাশেদ চৌধুরী বলেন, যুদ্ধের পর দেশের অবস্থা দেখে তারা হতাশ হন। 1972 থেকে 75 সালের দুর্ভিক্ষ ও লুটপাট এবং বাকশাল গঠনের পর মুজিবের ব্যাপারে চিন্তাভাবনা আরও গভীর হয়। রাশেদ চৌধুরী জানান, 15 আগস্টের অপারেশনের নেতৃত্বে ছিলেন ফারুক, আর রশিদের দায়িত্ব ছিল রাজনৈতিক ব্যক্তিদের একত্রিত করা। শেখ মুজিবের বাসা, সেরনিয়াবাদের বাসা, রেডিও স্টেশন ও শেখ মনির বাসাকে টার্গেট করা হয়। মেজর ডালিম রেডিও স্টেশন ও সেরনিয়াবাদের বাসার দায়িত্বে ছিলেন, আর রাশেদ চৌধুরী ছিলেন রেডিও স্টেশনে ডালিমের অধীনে। তিনি বলেন, ভোরের দিকে রেডিও স্টেশন টেকেন ওভার করে ভাষণ দেওয়ার জন্য প্রস্তুত করেন এবং পরে ডালিম এসে তাকে জড়িয়ে ধরে বলেছিলেন, We have done it. রাশেদ চৌধুরী বলেন, অপারেশনে যাওয়ার আগেও তারা জানতেন না মুজিবের ভাগ্যে কি হবে। তিনি জেনেছেন মুজিবকে বাসায় মারার কোনো প্ল্যান ছিল না, পরিকল্পনা ছিল তাকে অ্যারেস্ট করে সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে সামারি কোর্ট মার্শাল করা। মুজিবের বাসভবনে কি ঘটেছিল সরাসরি দেখেননি, পরবর্তীতে জেনেছেন রাশেদ চৌধুরী। তার বইয়ে মেজর বজলুল হুদার স্টেটমেন্টে উল্লেখ রয়েছে, তিনি সৈন্য নিয়ে ভোরে মুজিবের বাসভবনে পৌঁছে সুবেদারকে জানান, আর্মি হ্যাজ টেকেন ওভার, মুজিব ইজ নো মোর ইন পাওয়ার। শেখ কামাল ও সুলতানা প্রথমে গোলাগুলি শুরু করেন। শেখ কামাল সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছিলেন, গুলি করতে করতে চিৎকার করছিলেন। দোতলা থেকে গুলি এসে এক সিপাহী মারা গেলে একজন গালি দিয়ে বলেছিলেন, গোষ্ঠী শুদ্ধ মেরে দে। শেখ মুজিবের বাসার চাকরও স্বীকার করেছে যে গোলাগুলি প্রথমে তারা শুরু করেছিলেন। পরে সিপাহীরা গেট ভেঙে ভেতরে ঢুকে যায় আর হুদা লোকজন নিয়ে প্রবেশ করেন। সে সময় শেখ কামাল মারা যান। হুদার বক্তব্যে রাশেদ চৌধুরী বলেন, তিনি কয়েকজনকে নিয়ে শেখ মুজিবকে নামানোর সময় শেখ জামাল ও সুলতানা আবার উপর থেকে এলোপাথারি গুলি ছোড়েন। এক গুলিতে মুজিবের পেছনে থাকা সিপাহী পড়ে যায়। গুলির শব্দে লাঞ্চারের লোকজনও এসে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে মুজিবের গায়ে গুলি লাগলে তিনি পড়ে যান।
শেখ রাসেলকে কেন হত্যা করা হলো জানতে চাইলে রাশেদ চৌধুরী বলেন, সবাই দোতলার একটা রুমে বন্ধ ছিল। শেখ মুজিব পড়ে গেলে উপর থেকে জানালা দিয়ে গোলাগুলি শুরু হয়। বজলুল হুদার মতে কয়েকজন সিপাহী জানালা দিয়ে গ্রেনেড ড্রপ করে, ওই গ্রেনেড বাস্ট করে বাকি সবাই একসঙ্গে মারা যায়। ততক্ষণে রেডিওতে ঘোষণা হচ্ছে শেখ মুজিব ইজ ডেড। লাইভে বলছিলেন বীর মুক্তিযোদ্ধা রাশেদ চৌধুরী, বীর প্রতীক। পরবর্তী প্রেক্ষাপটে শেখ হাসিনা ও শেখ রেহানারও সেদিন নাই হয়ে যাওয়া উচিত ছিল এমন মনে হয়েছিল কিনা ইলিয়াস হোসেনের এই প্রশ্নে সরাসরি কোনো উত্তর দেননি রাশেদ চৌধুরী। তিনি বলেন, মুজিবের ৪৪ মাসের শাসনে দেশের যে অবস্থা হয়েছিল তার কারণেই তার মৃত্যু অনিবার্য ছিল। মুজিবকে জীবিত রেখে কোনো পরিবর্তন আনা সম্ভব ছিল না। শেখ মুজিব ৭১-এর আগে পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম করেছেন এবং দেশের গণতন্ত্রের জন্য কাজ করেছিলেন, কিন্তু পরবর্তীতে ক্ষমতায় এসে তার শাসনভঙ্গি পরিবর্তিত হয়। তিনি স্বৈরাচারী হয়ে ওঠেন, যা ছিল খুবই আশ্চর্যজনক। ভিডিওতে যাকে উদ্দেশ্য করে পুলিশ সদস্য কথাগুলো বলছিলেন তিনি আওয়ামী সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছাত্র জনতা হত্যার নির্মম বর্ণনা সহ ভিডিও ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ। এমন হত্যাকাণ্ডের কারণে ৫ আগস্টের পর শেখ হাসিনা সহ দেশ ছেড়ে পালিয়েছেন আওয়ামী লীগের প্রথম সারির প্রায় সব নেতাই। পলাতকদের সেই তালিকায় আছেন ছাত্রদের ওপর গুলির নির্দেশ দেওয়া আসাদুজ্জামান খান কামালও। পালিয়ে যাওয়ার পর এতদিন চুপ থাকলেও এবার তার দেশ ছেড়ে পালানো নিয়ে মুখ খুলেছেন সাবেক এই মন্ত্রী। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে সাক্ষাৎকার দিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গণমাধ্যমটিতে তিনি বলেন, আমি ১০ বছর ৬ মাস বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম। আমি এই সময়ের মধ্যে অনেক ঘটনা দেখেছি। আমি নিজেও ৫ ও ৬ আগস্ট ঢাকায় ছিলাম এবং ৭ আগস্ট বাড়ি থেকে বের হয়েছি। গোয়েন্দা ব্যর্থতার বিষয়ে শেখ হাসিনার সাবেক এই মন্ত্রী বলেন, আমি একমত যে একটি গোয়েন্দা ব্যর্থতা ছিল, যা ইচ্ছাকৃতভাবে হোক বা অন্যভাবে হোক, কিন্তু এটিও একটি সামরিক অভ্যুত্থান ছিল। সেনাবাহিনীর একটি বিশেষ গোয়েন্দা ইউনিট রয়েছে যা হলো ডিজিএফআই। তারা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করেন। ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সও সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে। এমনকি পুলিশ গোয়েন্দা বিভাগও প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে থাকে শুধুমাত্র গোয়েন্দা প্রতিবেদনের সারসংক্ষেপ যা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো হয়। ভারত কিভাবে এই সংকটের সাহায্য করতে পারে এমন প্রশ্নে তিনি বলেন, আমি স্বাধীনতা যুদ্ধে কমান্ডার ছিলাম, তাই আমি জানি ১৯৭১ সালে ভারত বাংলাদেশের জন্য কি করেছে। আমি স্বীকার করি যে বাংলাদেশকে সাহায্য করার জন্য ভারত সর্বদাই পাশে রয়েছে। এখন ভারত কূটনৈতিক উপায়ে আমাদের সাহায্য করতে পারে। ওই সাক্ষাৎকারে আওয়ামী লীগের ভুল এবং আগামী নির্বাচনে অংশ নেওয়া নিয়েও কথা বলেন গণহত্যায় নেতৃত্ব দেওয়া এই সাবেক মন্ত্রী। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন চলমান পরিস্থিতিকে কেন্দ্র করে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অবস্থা খুবই খারাপ। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থা মোটেও ভালো নেই। রাজনৈতিক অবস্থায় ভালো নেই, এমনকি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, এমনকি রাজনৈতিক অবস্থা কোনো কিছুই ভালো নেই। সমালোচনা আর সমালোচনা চলছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে। এমনকি যে কোনো সময় পদত্যাগ করতে পারে, কারণ বাংলাদেশের জনতা চাচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকারকে, এমনকি রাজনৈতিকবিদরাও চাচ্ছে না সে ক্ষমতায় থাকুক দীর্ঘদিন। অচিরে নির্বাচনের ঘোষণা দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দল। বিস্তারিত তথ্যগুলো অবশ্যই ভিডিওতে দেখেছেন। এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।